যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো আক্ষেপে আর নয়তো অপেক্ষায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কণ্ঠে সালমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার আমরা ভালো আছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারাও অনেক ভালো আছেন। সকাল থেকে একটা ভিডিও আপনাদের সাথে শুরু করেছি আজ দুপুর পর্যন্ত। সকালবেলা যখন আয়েশ করে উঠে ভাবছিলাম আজ একটু রিল্যাক্স করব, তখন বুঝতে পারলাম খালা আসবে না। তো খালার জন্য বসে থাকাটা হবে নিতান্তই বোকামি। একে তো ফ্রাইডে, তার উপর খালা আসবে না, কাজে ওই আয়েশ পায়েশ বাদ দিয়ে উঠে কাজে লেগে গেছি। প্রথমে একটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার 4 লাইন পড়ে শুনিয়েছি, এখন একটা কনভারসেশন পড়ে শোনাবো বোরহান রব্বানী। আর এই লেখাগুলো কোনোটাই এই মুহূর্তে আমার জীবনের সাথে রিলেটেড না, তবে কারো না কারো জীবনের সাথে রিলেটেড। কেউ একজন আমাকে অনুরোধ করেছেন এই লেখাগুলো পড়ে শোনাবার জন্য। তার জীবনে যে উথাল পাথাল অধ্যায়টা যাচ্ছে, মন থেকে কামনা করি এই অধ্যায়টা পরিসমাপ্তি ঘটুক, সে একটা সুনির্দিষ্ট জীবন পাক, নিজেকে সেটল ডাউন করুক। চলুন বোরহান রব্বানীর একটা কনভারসেশন পড়ে শোনাই আপনাদেরকে। আমাদের বহুদিন দেখা হয় না, কথা হয় না, আনন্দ বেদনার ভাগাভাগি হয় না। একদিন খুব বেশি হয়েছিল বলে বোধ হয় আজ আর একেবারেই কোনো কিছু হয় না। আমরা একে অন্যকে লুকিয়ে দেখি, ফেসবুকে, সোশ্যালে কে কখন অ্যাক্টিভ ছিল, কে কী পোস্ট করেছে তার খেয়াল রাখি। মাঝে মাঝে রাত জেগে কবিতায় খোঁজাখুঁজি করি, তবুও যেন অদৃশ্যই রয়ে যায় আমাদের স্পর্শ। লেখক বোরহান রব্বানী, কণ্ঠে সালমা। আমি জানি এসব দৃশ্যপটের সাথে কবিতা যায় না, কিন্তু কি করব বলুন, ভালো লাগা থেকে যে কবিতা পড়ি। প্রথমে যে অংশটুকু দেখালাম সেটা হচ্ছে আমার কিচেনের অবস্থা। খালা আসবে বলে আস্তে আস্তে বেশ কিছু জিনিস জমিয়ে ফেলেছিলাম এবং কিচেনটাও পুরো লণ্ডভণ্ড। তবে এখন যেহেতু খালা আসছে না, তো আমাকেই চটজলদি এই কাজগুলো শেষ করতে হবে। তাড়াতাড়ি করে মাজা ঘষা শুরু করে দিলাম এবং রীতিমতন ঝড়ের গতিতে ওমেন পাওয়ার মুড অন করে সমস্ত কাজ শেষ করা শুরু করেছি। ফ্রাইডেতে দিনটা শুরু হয় একটু দেরিতে, শেষ হয় খুব দ্রুততার সাথে। যেমন ধরুন, আমার দিনটা শুরু হয়েছে আজকে 8টায়, কিন্তু এখন যখন আমি এই কাজগুলো করছি অলরেডি 10টা বেজে গেছে, কারণ আমি বসেছিলাম খালা আসবে, খালা আসেনি। বেলা 12টা 12:30টায় যখন আজানটা কানে আসে, জুম্মার আজান, নামাজের আজান, তখন তো মনে হয় অর্ধেক বেলা অলরেডি শেষ, আমি কিছুই শেষ করতে পারিনি। তো যতটুকু সম্ভব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছিলাম এবং সেই পর্যায়ে মনে পড়ল, আচ্ছা আমি যে রান্না করব, আমার তো মশলা বাটা নেই। হ্যাঁ, আদা রসুন ছিলে সব ডিপ ফ্রিজে রাখা আছে, সেগুলো বের করে আমাকে ব্লেন্ড করে নিতে হবে। গতকালকে ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে ঝর্ণাপুর ভিডিওতে শুনছিলাম 3 মাস কীভাবে কাজের কাকি ছাড়া উনি চলেছেন। হ্যাঁ, এটাও বলেছেন যে সঞ্চয় করে লাভ কী, যদি আমি আমার জীবনে এতটা কষ্ট হয়ে যায়, তো এই সঞ্চয় কি আসলেও কাজের কিনা? না, এই সঞ্চয়ের কোনো লাভ নেই। নিজের শরীরের উপর, নিজের উপর অত্যাচার করে সঞ্চয় করার কোনো মানে হয় না। তবে কাজের লোক পাওয়াটাও খানিকটা কঠিন হয়ে যাচ্ছে সব জায়গায়, সে গ্রামেই বলুন আর শহরেই বলুন। তারপরেও আমি আমার বর্তমান যে খালা আছে তাকে কখনোই বাদ দিব না। অন্তত যে কয়দিন তিনি আসেন সুন্দর মতন কাজ করে দিয়ে যান, সেই জন্য তার ব্যাপারে আমার কোনো রকম অভিযোগ নেই। আর সপ্তাহে 1 দিন খালারা ছুটি নিতেই পারেন, এটা আমার নিজস্ব মতামত। ওনারা এতগুলো বাসায় কাজ করেন, ওনাদের শরীরও তো খারাপ লাগতে পারে, ওনাদের শরীরও তো একদিন ছুটি চাইতেই পারে, তাই না? তো আমার খালা যখন সপ্তাহে 1 দিন ছুটি নেয় কিংবা 2 দিন বাদ দেয়, আমি এটাকে খুব নর্মালি নিই। বিদেশে তো আমি একা হাতেই চলতে পেরেছি, দেশে এসে এত কিছু খোঁজার দরকার নেই। আর আমাদের লাইফটা যদি খানিকটা যন্ত্র নির্ভর হয়, তাহলে এতটা প্যারাও মনে হয় লাগে না। আসলে খালাভিত্তিক এই অংশটা আমি আমার মতন করেই চিন্তাভাবনা করি। কাইন্ডলি এটাকে নিয়ে কেউ এভাবে ভাববেন না যে সালমা আপু খালাদের নিয়ে এই অভিযোগ করছে, এই আবার সব মিটমাট করছে। এটা একান্ত আমার নিজস্ব চিন্তাভাবনা। আচ্ছা যাক, সে আমার কথা।
আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি থালা বাসন সব মাজা শেষ। এখন হাঁড়ি পাতিলগুলো মেজে জায়গায় গুছিয়ে রাখছি। তবে এই মুহূর্তে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মশলাগুলো ব্লেন্ড করতে হবে। একেবারেই ফ্রিজে কোনো মশলা নেই। নর্মালি আমি যে কাজটা করি সেটা হচ্ছে আদা রসুন সবসময়ই কুচি করে ফ্রিজে রেখে দিই। তারপর যখন ব্লেন্ড করা দরকার জাস্ট বের করে একটু নর্মাল করে নিয়ে ব্লেন্ড করি। আর সেই ক্ষেত্রে ব্লেন্ড করার পর এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে রাখি। এটাও আমি ইউটিউব থেকে একজন আপুর কাছ থেকে শিখেছি। সম্ভবত মুক্তা কিংবা মিম কেউ আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। আমি আগেও বলেছি, এখনও বলছি, ইউটিউবের ভিডিওগুলো থেকে আমি অনেক কিছু শিখি। অনেক আপুদের ভিডিওতে অনেক শিক্ষণীয় অনেক কিছু থাকে। আসলে আমরা কে কীভাবে ভিডিওগুলো দেখি সেটা তো জানি না। আপনি যদি কিছু শেখার মনোবৃত্তি নিয়ে অন্যদের ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তবে হ্যাঁ, কার ভিডিও কতটুকু শিক্ষণীয় সেটাও আপনাকে বুঝে নিতে হবে। ওইখানে রসুনটা পেস্ট করে নিয়ে এবার আদাটাকে পেস্ট করে এই বক্সে গুছিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট করা থাকলে এটা আমি যে পরিমাণ পেস্ট করেছি তাতে আমার মোটামুটি 15-20 দিন চলে যাবে, আরাম করে চলে যাবে। এই মুহূর্তে যখন আপনাদের কাছে আমি ভয়েসটা দিচ্ছি ঠিক সেই সময় আমার খুব প্রিয় একজন দিদি ভাইয়ের একটা কমেন্ট এলো। চ্যানেলটার নাম আগে নেই, S&S কিচেন। এটা যিনি ওনার তিনি হচ্ছে শেফালি দিদিভাই। আমি ভালোবেসে ডাকি মিষ্টি দিদিভাই। আমি প্রায় 1 বছরের উপর ওনাকে চিনি, ওনাকে দেখি, এবং আমি জানি উনি ঠিক কতটুকু সাপোর্টিভ একজন মানুষ, কতটুকু ভালোবেসে উনি আমাদেরকে সাপোর্ট করেন, অনেস্টলি সাপোর্ট করেন। সেটার প্রমাণ আমি। আমাকে যদি বলেন যে ভালো সৎ বন্ধু দরকার, তাহলে আমি অবশ্যই শেফালি দিদিভাইয়ের নাম নিব। আর আমার জানা মতে দিদিভাই খুব কাছাকাছি আছে এবং এই মুহূর্তে আমাদের উচিত তাকে সাপোর্ট করা, তার পাশে গিয়ে দাঁড়ানো, হাতটা ধরে টেনে তাকে বাকি পথটুকু চলবার জন্য অনুপ্রেরণা দেয়া। তো সেই অনুপ্রেরণা থেকেই আমি আপনাদের কাছে খানিকটা অধিকার, খানিকটা দাবি নিয়ে একটা দাবি করতে চাই। সেটা হলো, আসুন আমরা সবাই দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই, তাকে দেখি। তার যতটুকু সময় বাকি আছে আমরা সবাই যদি অনেস্টলি তার পুরনো প্লেলিস্টটা দেখে দেই একটু করে, কিংবা তার এখনকার যে ভিডিওগুলো আছে ঠিকঠাক মতন দেখি, নিশ্চয়ই এই অংশটুকুও পূরণ হয়ে যাবে। আমরাই পারি তার স্বপ্নর পথে তাকে এগিয়ে যেতে সাহায্য করতে। এবং আমি আবারও তার চ্যানেলের নামটা নিচ্ছি, S&S কিচেন, শেফালি দিদিভাইয়ের কিচেন। তিনি কলকাতায় থাকেন, সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন আমাদের সাথে। গতকাল কাজের চাপে খানিকটা শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা দিতে পারিনি। আর কেউ খবর না নিলেও কিন্তু একজন ঠিক খবর নিয়েছে। মায়ের রান্নাঘরে আমি, রোকসানা আপু, নাম যদি ভুল করে না থাকি। আমার অবশ্য ভুলভাল নাম বলার একটা খুব বাজে অভ্যাস আছে, হয়তো বা ভুলও বলেছি। আপু তুমি কিন্তু রাগ করো না। তো আপু আমার কাছে জানতে চেয়েছে, সালমা আপু গতকাল তোমার ভিডিও দেওয়ার কথা ছিল, তুমি দাওনি কেন? আসলে এই ভালোবাসাগুলোর জন্যই না মাঝে মাঝে যখন পজ নিতে চাই কিংবা ছেড়ে চলে যেতে চাই, যেতে পারি না। কোনোভাবেই কিন্তু আমরা একজন আরেকজনকে চিনি না, শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে এসে পরিচয়। তবুও দেখুন কি সুন্দর খোঁজ নিচ্ছে, আপু তুমি কেন ভিডিও দাওনি। যাদের সাথে আমার পার্সোনালি যোগাযোগ আছে তারা তো আমার সাথে ফোনে কথা বলে, জানে। গতকাল আমার ভিডিও দেওয়ার ডেট ছিল, এটা যেমন সত্যি, কিন্তু বিভিন্ন কাজের চাপে আমি আসলে আর পেরে উঠতে পারিনি। তো যে কারণে আর ভিডিওটাও দেওয়া হয়নি, তাই আজ আবার ভিডিওটা দিচ্ছি। যখন আদা রসুন পেস্ট করলাম তখন দেখলাম ব্লেন্ডারের অবস্থা খুবই খারাপ। তো এই পার্টগুলো অনেক দিন ডিপ ক্লিন করা হচ্ছে না। তো আজ চেষ্টা করলাম এই জায়গাটা কিংবা এই পার্টগুলোকে ভালো করে পরিষ্কার করা। আর আমি কাজ করব, আমার অ্যাসিস্ট্যান্ট পাশে ঘুরবে না তা হতেই পারে না। আজকাল সে এক লাফে একদম কিচেন টপে চলে আসে কিংবা একদম চুলার কাছে। এই যে দেখুন থুতনির নিচে কাটা, দুষ্টামি করে সেদিন গ্রিল থেকে নামতে গিয়ে ব্যথাটা পেয়েছে। যেহেতু বন্ধের 2 দিন ছিল, শুক্র এবং শনি, চেষ্টা করেছি মাসের প্রথমে যে জিনিসগুলোকে রিফিল করার দরকার, যে জিনিসগুলোকে আবারও আমার গুছিয়ে নেওয়া দরকার, সব কিছু গুছিয়ে নিতে। দেখলাম একই সাথে লবণ, চিনি, চা পাতা, গুঁড়ো দুধ সবই শেষ হয়ে গিয়েছিল। তাই সবই কম বেশি করে রিফিল করে নিচ্ছি। আসলে বাসায় থাকা হয় কম, ছুটাছুটি করে কাজ করা হয় বেশি। সেই জন্য শান্তি মতন কোনো কিছু গোছানো, ডিপ ক্লিন করা, এই কাজগুলো আমি হাতই দিতে পারছি না।
ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে 10 তারিখের পর হয়তো কিছুটা সময় থাকবে, তখন আমি ধীরে সুস্থে এই কাজগুলো করতে পারবো। 10 তারিখ পর্যন্ত আমার ছোটো মেয়েটার পরীক্ষা চলবে, তারপর ওর পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আর বড় মেয়েটার তো আসলে কোনো ছুটি নেই। ওর যেহেতু সব কিছুই কোচিং রিলেটেড, কোচিং কখনো ছুটি দেয় না। কাজেই পুরো মাস বলেন কিংবা পুরো বছরই বলেন, ওকে পড়াশোনাতেই থাকতে হয়। অন্যদিকে দেশের বাইরের আরেকজন, তিনি বলছে ওয়েদার মাইনাসে, স্নোফলের অ্যালার্ট চলছে, যে কোনো সময় স্নোফল হবে, ভীষণ শীত, ভীষণ কষ্ট হচ্ছে এখন থাকতে। আসলে যারা আমরা পরিবার নিয়ে একসাথে চলি, হঠাৎ করে ডিটাচড হয়ে গেলে না কিছু কিছু সময় খুব বেশি কষ্টকর মনে হয়। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কখনোই কোনো কিছু করে খাননি। সেই মানুষটা যখন এই ঠান্ডার মধ্যে মাইনাসে কোনো কিছু করেন, আমারও দেখতে খুব কষ্ট হয়। আমি বারবারই তাকে বলছি চলে আসো, আর দরকার নেই থাকার। দেখা যাক আল্লাহ কোথায় কিভাবে কি রিজিক তৈরি করেছেন। আল্লাহ যা চাবে তাই হবে। আসলে আমরা মানুষরা প্ল্যান করবার কেউ না। এই সমস্ত কিছু নির্ধারণ হয়ে থাকে আল্লাহর কাছেই। আমরা দোয়া করা ছাড়া আর কি করতে পারি। এবং এই জিনিসটা আমি বিশ্বাস করি যে দোয়াই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে। আল্লাহর কাছ থেকে সরাসরি চেয়ে কোনো জিনিস আনার জন্য নামাজের সেজদাই যথেষ্ট। আজ আমি আপনাদের সাথে কোনো রকম রান্না বান্না, কোনো খাবার, কোনো কিছু শেয়ার করছি না। আসলে আমার পক্ষে যতটুকু কাজ এগিয়ে নেওয়া সম্ভব এবং এগুলোরই যতটুকু করে ক্লিপ রাখা সম্ভব, সেসবই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে করছি বিভিন্ন রকমের গল্প। আজকাল খুব বিশ্রী একটা রোগ ধরেছে আমাকে, রোগই বলি বরং। সেটা হলো ভিডিও করতে ইচ্ছে করে না, দিতে ইচ্ছে করে না, কারো ভিডিও দেখতে ইচ্ছে করে না, দেখলেও কমেন্ট করতে ইচ্ছে করে না। কি বিশ্রী ব্যাপারটা। আমার খুব প্রিয় প্রিয় আপুদের ভিডিও আমি দেখি, কিন্তু শুধুমাত্র নিচে একটা লাইনই লিখে আসি, ইনশাল্লাহ পুরো ভিডিওটি জুড়ে থাকবো, ভালো থেকো। কারণটা কি জানেন? লেখার জন্য যে পরিমাণ মানসিক একটা বিষয় দরকার, যে আমি সুন্দর করে সাজিয়ে একটা কমেন্ট করব, সেটাই করতে ইচ্ছে করে না। কিন্তু এই ইচ্ছে করে নার বিষয়টা তো আর ইউটিউব অ্যালগরিদম বুঝবে না। তিনি যেটা করবে, তিনি সুন্দর করে আমার ভিডিওর ভিউজটাকে ডাউন করে দেবে। এত কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একটা চ্যানেল ডাউন হয়ে গেলে তো আর কিছু থাকবে না। দেখা যাক কি হয়। তো সেই চিন্তাভাবনা থেকে অ্যালগরিদমের 14 গোষ্ঠী উদ্ধার করে আজকে ডেটের বাইরে গিয়ে ভিডিও যাচ্ছে আমার। কি করব বলুন, আমিও তো এক মানুষ। তো আমার এই হেট্রিক লাইফ দেখে আমার মেয়েরাও খানিকটা রিয়েলাইজ করতে পেরেছে। তারা বললো, মা চলো আমরা বাইরে গিয়ে কোথাও খাই। একটু তুমি বাইরে গেলে আমরাও গেলাম, একসাথে 3 জন খেলাম, আবার চলে আসবো। বাসার কাছেই ডমিনোস পিৎজায় গিয়েছি। অনেকটা গার্লস ডে আউটের মতন। ভুটানে থাকতে কিন্তু আমি এই কাজটা খুব করতাম। আমরা 3 জনই গার্লস ডে আউট করতাম। অনেক দিন পর আজ আবারও দুই মেয়ে আর আমি, 3 মা বেটি মিলে গার্লস ডে আউট করতে গিয়েছি। ছোটো মেয়ে কী সব লাভা কেক, তারপরে উইংস টুইংস কী কী খাচ্ছে, বড় মেয়েও তার মতন করে খাচ্ছে। আমিও একটা ছোটোখাটো পিৎজা অর্ডার করেছি। তো এই খেতে খেতেই আজ না হয় এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আপনারাও চলে আসুন, আমাদের সাথে জয়েন করবেন এই খাবারে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।